দীর্ঘ ১৭ বছর পরে উনি কোনো মূলধারার মিডিয়ার সঙ্গে কথা বলার সুযোগ পেলেন। শেখ হাসিনার সময়ে আইন করে তার বক্তৃতার প্রচার বন্ধ করে দিয়েছে। আগে প্রতিহিংসামূলক কোনো বক্তব্য ছিল না। ছিল, মানে নামটাই মুখে আনেন নাই। কত বছর কত মাস উনি কষ্ট করেছেন। সুপ্রিয় দর্শক, দৈনিক সকালবেলার নিউজ রুম থেকে আমি স্বাগত জানাচ্ছি। আমি টুটুর রহমান আছি আপনাদের সঙ্গে। আমাদের এই অনুষ্ঠান দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ নিয়ে আলোচনা হয়ে থাকে এবং সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে আলোচনায় যোগ দিচ্ছেন আঞ্চলিক সম্পাদক পরিষদের সভাপতি এবং বিশিষ্ট রাজনীতিবিদ খালিদ সাইফুল্লাহ সোহেল, যিনি ভিপি সোহেল হিসেবে পরিচিত। সোহেল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত ২ দিন আগে বিবিসিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি সাক্ষাৎকার দিয়েছেন। দীর্ঘ ১৭ বছর পরে উনি কোনো মূলধারার মিডিয়ার সঙ্গে কথা বলার সুযোগ পেলেন বা কথা বললেন। সেখানে নানা প্রসঙ্গ তিনি তুলেছেন। আ বিএনপি ক্ষমতায় এলে কূটনীতিক সম্পর্ক কি হবে দেশগুলোর সঙ্গে, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতের প্রসঙ্গে তিনি কথা বলেছেন এবং বিএনপির সাম্প্রতিক রাজনীতি নিয়েও কথা বলেছেন। পুরো সাক্ষাৎকারটিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ সাহেব, আপনাকে দৈনিক সকালবেলাকে ধন্যবাদ। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হয়েছে যে অনেকদিন পরে উনি সাক্ষাৎকারে এসেছেন। মিডিয়াতে উনি আসেন নাই, আসতে পারেন নাই, চান নাই, সেটা একটা বিষয় ছিল। হঠাৎ একবার উনি এক বক্তৃতাতে কি বক্তৃতা করেছিলেন, তারপরে হাইকোর্ট শেখ হাসিনার সময়ে আইন করে তার বক্তৃতার প্রচার বন্ধ করে দিয়েছে। তারপর থেকে উনি মানে অ্যাভয়েড করে যাচ্ছেন মানে আইনগতভাবেই যেতে বাধ্য, যার দরুন এতদিন আর সাক্ষাৎকার উনি দিতে পারেন নাই। এখন হাসিনা চলে যাওয়ার পরে উন্মুক্ত গণমাধ্যম হয়েছে, সবখানে আলোচনা হচ্ছে, আলোচনা চলছে। এরপরেও ১০-১২ মাস পেরিয়ে গেছে উনি আসেন নাই। বাট ওনার মেসেজ সবসময় ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে আসছে, সমস্ত কিছুই জাতি জানতে পারছে। তবে উনি যে বিবিসির সাথে গত পরশুদিন যে সাক্ষাৎকারটা দিলেন, এই সাক্ষাৎকারটা শোনার আগে আসলে এটা একটা চিন্তা চেতনার বাইরে ছিল যে এত চমৎকার বাচন ভঙ্গিতে, এত সুন্দর করে, এত সাবলীল ভাষায় উনি যে আনসারগুলো দিয়েছেন, আসলে মানুষ তার কাছে এটা প্রত্যাশা করে না। এই জন্যে মানুষ ধারণা করেছিল হাসিনা যেহেতু ৭০ বছর ছিল, হাসিনাও একটা ফেসিস্টের মতো আচরণ করেছে, বিএনপিও তো বড় দল, বিএনপি আওয়ামী লীগকে অনেকে একসাথে মিলিয়ে ফেলে, হাসিনার মতো করেই তারেক রহমান সাহেব কথা বলবেন, এই ধরনের একটা প্রত্যাশা তার কাছে ছিল। আসলে তারেক রহমান সাহেব গত ১৭ বছরে বিশেষ করে উনার উপরে যে অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, উনি অত্যাচারিত হয়ে, নির্যাতিত হয়ে দেশ ছাড়তে হয়েছে, তার চিকিৎসার জন্য লন্ডনে যেতে হয়েছে। কত বছর কত মাস উনি কষ্ট করেছেন তা বললে অনেক সময় পেরিয়ে যাবে। আমি এই প্রেক্ষাপটে যাব না। আমি শুধু একটা প্রেক্ষাপটে যাব যে উনি যে প্রত্যাশা ওনার কাছে করেছিল জাতি, সেই প্রত্যাশা অনুযায়ী উনি কথা বলেছেন। অথচ কিছু মানুষ যারা আওয়ামী লীগের এই ফেসিজম দেখেছে, হাসিনার কথাবার্তা শুনেছে, তার কথাবার্তা শোনার পরে শেখ মুজিবের কন্যা হিসেবে শেখ হাসিনা রাজনীতি করতেন, শহীদ জিয়াউর রহমানের সন্তান হিসেবে তারেক রহমান সাহেব রাজনীতি করতেন, ধারণা করেছিল মুদ্রার এপি টুপি। আর এই দেশে তো কিছু মানুষ থাকেই সব সময় একটা গুবলেট করে মিলিয়ে টিলিয়ে দুইটা দলকে কাছাকাছি করে, দুই নেতাকে কাছাকাছি করে কথা বলা। কিন্তু আপনি দেখেন, ওনাকে যখন প্রশ্নটা করা হয়েছে, প্রতিটা প্রশ্ন আপনি আমাকে অনেকগুলো একসাথে করেছেন, আসলে এটা নিয়ে আলোচনা করলে অনেক সময়ের দরকার। তারপরে স্পেসিফিক আপনি এক দুইটা কথা যেহেতু বলেছেন, যেমন শেখ হাসিনাকে নিয়ে উনি যে উত্তরটা দিয়েছেন এবং ওনার টোটাল বক্তৃতায় হাসিনার নাম এসেছে একবারও মনে হয় না, একবারও উনি আনেননি। আপনি ইন্টারেস্টিং দেখেন, অথচ আগে প্রতিহিংসামূলক কোনো বক্তব্য ছিল না, মানে নামটাই মুখে আনেন নাই। এবং আরো ইন্টারেস্টিং যেটা, শেখ হাসিনা যখন কথা বলতেন তখন প্রতিটা কথার সময়ই তারিক তারিক কিংবা এই সেই যা ভাষা ইউজ করতেন, ওনার ভাষা যেটা পছন্দনীয়, অথচ উনি একবারও কিন্তু এই উচ্চারণটা করেন নাই। নাম্বার ওয়ান। নাম্বার টু, উনি তার উত্তরে যে কথাটা বলেছেন যে অপরাধ অন্যায় যেই করে থাকুক তার বিচার হওয়া উচিত, এবং অন্যায়ের যে বিচার হবে সবগুলো অন্যায়ের বিচার হওয়া উচিত। ইন্টারেস্টিং।
এবং আপনি দেখেন এরপরে উনি বলেছেন যে আমার উপরে যে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে 111 সরকারের সময়ে, ওনার কোমর ভেঙে ফেলেছে, ওনাকে নির্যাতন করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, উনি চলতে পারেন নাই, ফিরতে পারেন নাই। তার স্ত্রী জুবাইদা রহমানকে ওই সময় সাক্ষাৎকারে বলেছিলেন কি হয়েছে, উনি শুধু কাঁদতে কাঁদতে বলেছেন যে দোয়া করবেন। ওনাকে দেশ ছাড়তে হয়েছে। উনি ওনার ভাইকে রেখে গেছেন, যে ভাইকে দেশে রেখে গেছেন, সেই ভাইটাও উনি ওই অবস্থায় মৃত্যুবরণ করেছে কষ্ট করে। তার যে বাড়িতে শহীদ জিয়াউর রহমান থাকতেন, যেখান থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশটাকে স্বাধীন করেছেন, যেই বাড়িতে থেকে 7ই নভেম্বর করেছেন, দেশ চালিয়েছেন, রাষ্ট্রপতি হওয়ার পরে ওই বাড়ি ছাড়েন নাই, ওই বাড়িতেই কম ভাতাতে উনি থাকতেন। কারণ রাষ্ট্রপতি অন্যখানে থাকলে খরচ বেশি পড়তো, উনি এখানেই থাকতেন, সেটাই চুজ করতেন। এই বাড়িটাও কোনো কারণ ছাড়া ভেঙে দেওয়া হয়েছে। এরপরে একের পর এক তার মা, যেই মাকে উনি আসলে বলেছেন যে সুস্থ রেখেছেন, উনি সুস্থই ছিলেন। এই 17-18 বছরে তার উপরে শারীরিক ভাবে এবং মানসিক ভাবে এবং তার স্বাস্থ্যগত কারণে তাকে ওষুধ না দিয়ে যেভাবে অত্যাচার করা হয়েছে, এবং এতিমের কথা বলে যেভাবে টাকা মারার কথা বলে তাকে জেলে দিয়েছেন, 6টি বছর উনি কারাগারে ছিলেন, এত কষ্ট দিয়েছেন। এরপরে উনি একটা কথাই বলেছেন, এই সমস্ত কিছুরও বিচার আইনের মধ্য দিয়েই হবে, এবং আইন যেই পথে চলবে সেই পথে এটা চলুক, এর বাইরে উনি কোনো কথা বলতে চান নাই। অনেকে চাইছিলেন যে আমি তার ফাঁসি চাই, এই চাই সেই চাই, উনি কথাগুলো বলবেন। আসলে একটা মানুষ যখন রাষ্ট্রনায়ক হতে যায়, রাষ্ট্রের মূল কর্ণধার হতে যায়, যখন 16 কোটি মানুষ তার কাছে প্রত্যাশা করে, তখন কিন্তু নেতাকেও বদলাইতে হয়। উনি যে গত 11-14 মাসে যে পরিবর্তন হয়েছেন, এটা জাতির কাছে একটা বিস্ময়ের মতো, এবং জাতির 100% প্রত্যাশা অনুযায়ী উনি কাজ করেছেন। আজকে দেখেন আপনি সোশ্যাল মিডিয়া থেকে ধরে প্রতিটা জায়গায় শুধু এই আলোচনাই হচ্ছে, এই ভদ্রলোক এত চমৎকার ভাবে কি করে বললেন, এত সুন্দর খুবই মর্মস্পর্শী বক্তব্য দিয়েছেন। এই জন্য এই প্রেক্ষাপটে আমি এতটুকুই, যে ওনার কাছে জাতি যে প্রত্যাশা করেছে তার উত্তর দিয়েছে, খারাপ মানুষগুলো যে প্রত্যাশা করেছিল তারা কষ্ট পেয়েছে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আজকের নিউজ রুম। আগামীকাল আবার এই সময় নতুন কোনো অতিথির সঙ্গে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।